আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওকে, আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটুখানি জানাবেন। যে সাউন্ড ক্লিয়ার থাকলে আমাকে একটু জানান। আমরা হচ্ছে সবকিছু যদি ওকে থাকে আমরা আমাদের আজকের ক্লাসটা হচ্ছে শুরু করে দিব। তো আমাদের আজকের ক্লাসে আমরা হচ্ছে দুজন সাহিত্যিককে নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন সাহিত্যিক, আমরা তাদেরকে নিয়ে আমাদের আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো আশা করি আমাকে শোনা যাচ্ছে এবং সাউন্ড ক্লিয়ার আছে, সবকিছু ওকে আছে কিনা আমাকে একটুখানি জানাবেন। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে কাজী নজরুল ইসলাম এবং জীবন আনন্দ দাশ, এই দুজন সাহিত্যিককে নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। ঠিক আছে, ওকে। তো সবকিছু ঠিকঠাক থাকলে আমাকে একটু জানাবেন যে সবকিছু ওকে আছে কিনা। ওকে জি, ক্লিয়ার, ভেরি গুড। সবকিছু আশা করি তাহলে ক্লিয়ার আছে। সাউন্ডটা ওকে আছে কিনা এবং সব ওকে আছে কিনা। ঠিক আছে, ওকে। ওকে, সবকিছু তাহলে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন। আমরা আমাদের আজকের ক্লাসে তাহলে চলে যাই। ওকে, তো আমরা আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে আলোচনা করব আমাদের যেই যেই সাহিত্য আমাদের আমাদের হচ্ছে যে সাহিত্য, সেটা হচ্ছে আমাদের সাহিত্য বাংলা সাহিত্যের কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, এবং জীবন আনন্দ দাশ, দুজনকে নিয়ে আলোচনা করব। তো একটু আপনাদেরকে বলে রাখি, ঠিক আছে? ওকে, তো আচ্ছা, এখন আপনাদের কাছে একটা জিনিস আমি একটু জানতে চাই। জিনিসটা হচ্ছে যে আপনাদের তো মোটামুটি আমাদের টানা 3 দিন ধরে আপনাদের ক্লাস হচ্ছে, ঠিক আছে? তো এখন আপনারা আগামীকাল কিন্তু মানে আপনাদের রুটিন অনুযায়ী আগামীকাল আপনাদের পরীক্ষা। আমাদের অলরেডি টানা 3 দিন কিন্তু ক্লাস চলতেছে। 3 দিন না, 2 দিন হচ্ছে সম্ভবত ক্লাস চলছে। গতকাল আবার নেট প্রবলেম ছিল। তো আগামীকালকে আপনাদের পরীক্ষার পরে এক্সাম নিব নাকি আগামীকাল পরীক্ষার সময় এক্সাম নিব? মানে হচ্ছে পদ প্রকরণ, তারপর হচ্ছে কাজী নজরুল ইসলাম, আমাদের নেক্সট যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা হচ্ছে আমাদের হচ্ছে পদ প্রকরণ, তারপর হচ্ছে কাজী নজরুল ইসলাম। ওকে, তো এটার জন্য আমরা আসলে কি 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 করা যায়, আপনারা যেটা বলবেন সেটাই। আমরা কি আমাদের ক্লাসের দিকে যাব নাকি হচ্ছে আমাদের আগামীকালকে এক্সাম নিব, মানে শুধু এক্সাম থাকবে নাকি ক্লাসও হবে, ক্লাসের পরে হচ্ছে এক্সাম হবে? আপনারা যেটা বলবেন সেই অনুযায়ী হবে। অর্থাৎ ক্লাসের পরে এক্সাম নিব নাকি ক্লাসের সময় এক্সাম নিব, তো কোনটা করব? যেহেতু আমাদের মোটামুটি এখন রেগুলারই ক্লাস হচ্ছে, আপনারা বলেছেন, এজন্য আমরা হচ্ছে ক্লাসের স্লাইডের সাথে বই মিলবে না, এটা খুব স্বাভাবিক। স্লাইড হচ্ছে প্রেজেন্টেশন, পড়ানোর জন্য, আর বই হচ্ছে আপনি পড়ার জন্য। তো দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস। ওকে, তো সবাই আশা করি যে সবকিছু ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন এবং সাউন্ডও ক্লিয়ার আছে। আপনারা একটু জানাবেন যে কোনটা করলে আপনাদের জন্য ভালো হয়। জি, আপনাদেরকে মানে ব্যাপারটা হচ্ছে আপনারা অমুক চক্রের উপর মেগা এক্সাম চান, এটা চান, আবার রেগুলার চান ক্লাসও। মানে গ্রুপে কিছু কিছু মানুষ আছে, এরা এত পেইন দেয়, মানে এত প্যারা দেয়, এই প্যারা আসলে মানে নেওয়ার মতো না। এইখানে ক্লাসও চাই, এক্সামও চাই, প্রতিদিন ক্লাসও চাই, প্রতিদিন এক্সামও চাই, সব চাই। ক্লাসও চাইবে, এক্সামও চাইবে, মেগা এক্সামও চাইবে। ভাই, আমি যদি একটা মেগা এক্সাম নিতে যাই, আমার তো 2-3 দিন বন্ধ, মানে 2-3 দিন তো আমি তো 2-3 দিন বন্ধ দেওয়া লাগবে। ধরেন আপনার অনেকগুলো টপিক হয়েছে, ওই টপিকগুলোর উপর আমি একটা মেগা এক্সাম নিব, আমার কিন্তু আপনার বন্ধ দেওয়া লাগবে। বন্ধ না দিয়ে আমি যদি 3 দিন বন্ধ দিই, বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, আমাদের পেজে অভিযোগের অভাব নাই। ভাই 3 দিন ক্লাস নেবেন না, ভাই 3 দিন এক্সাম ইম্পর্টেন্ট না, ক্লাস ইম্পর্টেন্ট, মানে কি করব? টু বি অনেস্ট, আমার মানে আপনাদের ব্যাচের মতো
এত ব্যাড বাজ দেয় স্টুডেন্ট, এরকম ব্যাচ আমি আর পাইনি, এরকম আমি আর পাইনি। ঠিক আছে, তো আগামীকাল আপনাদের নিয়ম অনুযায়ী আগামীকাল আপনাদের এক্সাম হবে, হওয়ার কথা। তো আগামীকাল যেহেতু এক্সাম হওয়ার কথা, আগামীকাল হচ্ছে আমরা এক্সামটা নিয়েই নিই। আগামীকাল যেহেতু এক্সাম হওয়ার কথা, তো আগামীকাল হচ্ছে আমরা তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আগামীকাল এক্সামটা নিব, এন্ড এক্সামের পরে তারপর হচ্ছে আমরা হচ্ছে এক্সামের পরবর্তীতে মানে ক্লাস হবে, ক্লাসের পরবর্তীতে হচ্ছে আমরা এক্সামটা নিব, বুঝছেন? ওকে, এখন কোনটা করা যায় আপনারা যেটা বলবেন সেটাই হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের ক্লাসের পর এক্সাম হবে আগামীকাল, আমাদের রাত 10টায় ইনশাল্লাহ ক্লাস হবে, রাত 10টায় ক্লাসের পর হচ্ছে তারপর হচ্ছে আমরা আমাদের এক্সামও হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো চলেন তাহলে আমরা আর কথা না বাড়াই, সরাসরি আমাদের আজকের ক্লাসে চলে যাই। আর আপনারা ইনশাল্লাহ যেভাবে আমাদের ক্লাস হচ্ছে, আমি কিন্তু ক্লাসের সংখ্যা বাড়িয়ে দিয়েছি, তারপরেও আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, তো চলেন আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তাহলে আগামীকাল আমি একটু বলে রাখি, আগামীকাল রাত 10টায় আমাদের রুটিন অনুযায়ী ক্লাস আছে। আগামীকাল রাত 10টায় আমাদের ক্লাস হবে। যেমন অনেকেই বলেন যে ভাই মানে ব্যাকরণটা আগে শেষ করে দেন, ব্যাকরণটা আগে শেষ করে দেন। ভাই আপনার কাছে ব্যাকরণ ইম্পর্টেন্ট, অনেকের কাছে সাহিত্য ইম্পর্টেন্ট। এখন আমি যদি শুধু ব্যাকরণ পড়াই, অনেকে বলবে ভাই সাহিত্য পড়ান। তো সাহিত্যটা স্বাভাবিকভাবে স্টুডেন্ট আপনারা একটু কম গুরুত্ব দেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু সাহিত্যতে কম গুরুত্ব দেওয়ার তো আসলে কোনো কারণ নেই। এখন আগে ব্যাকরণটা পড়াই দিলে সাহিত্য অনেক স্টুডেন্ট পড়ে না। তো এই সবকিছু চিন্তা ভাবনা করে আসলে ব্যাকরণ সাহিত্য আমরা মার্চ করে পড়াই, ঠিক আছে? ওকে, এই একজন আকিমুল আহমেদ সুমন ভাই, আমি যদি 2 দিন যদি এখন যদি ক্লাস বন্ধ দিই, আমি কেন টানা 3 দিন ক্লাস নিতেছি? মানে কেন ভাই, আমার কি মানে আমি কেন 3 দিন ক্লাস নেই? গতকাল নেটওয়ার্ক ইস্যুর কারণে ক্লাস হয় না, এর আগের দিন ক্লাস হয় না, আজকে ক্লাস নিতেছি। কেন টানা ক্লাস নিচ্ছি? আপনাদের কারণে। আপনাদের সামনে অমুক পরীক্ষা, তমুক পরীক্ষা, বিশেষ পরীক্ষা, কি করব মানে বুঝলাম না। আমার কি করতে হবে বলেন? সিম্পল জিনিস। এখন আপনাদের মানে মত অনুযায়ী জিনিসটা চললে তো জগা খিচুড়ি হয়ে যাবে। 2 দিন অফ দিয়ে আপনাদের এক্সাম নিতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু সেই 2 দিন অফ দেওয়ার টাইমটা তো দিতে হবে। আচ্ছা, তো চলেন আমরা তাহলে শুরু করি, আমরা আজকের ক্লাস শুরু করি। তো আমরা হচ্ছে যেখানে পড়বো, প্রথমত হচ্ছে আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা করব। তো কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা করলে অনেক ডিটেলস আলোচনা আছে। প্রথমে এখান থেকে আপনারা হচ্ছে তার যে বাংলা তারিখের সন, সেটা হচ্ছে 1899 খ্রিস্টাব্দে 24 মে, এবং হচ্ছে বাংলা হচ্ছে 1306 সালের 11ই জ্যৈষ্ঠ হচ্ছে তিনি বর্ধমানে জন্মগ্রহণ করেন। বাংলা যেই সালটা আছে বাংলা সাল, এবং হচ্ছে তার যেই ইংরেজি সাল যেটা আছে সেটা মনে রাখবেন, 1899 খ্রিস্টাব্দে 24 মে, এবং বাংলা হচ্ছে 1306 সালের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি হচ্ছে জন্মগ্রহণ করেন। ভেরি গুড। তো এখানে মনে রাখবেন, এবং তার পিতার নাম কি? কাজী ফকির আহমেদ। মায়ের নাম হচ্ছে জায়দা খাতুন। এগুলো সবাই আমরা টুকটাক সবাই এগুলোর সাথে পরিচিত। তো নজরুলকে আসলে বলা হয় দুখু মিয়া। কেন নজরুলকে দুখু মিয়া বলা হয়? কারণ নজরুলের আগে তার কিন্তু আরো 3টা ভাই ছিল, কিন্তু জন্মের পরপরই সেই ভাইগুলো মারা যায়। মারা যাওয়ার পরবর্তীতে তো দেখবেন যাদের অনেকের আগের জেনারেশন যারা, তাদের দেখবেন যে এরকম বাচ্চা কাচ্চা হইলেই বাচ্চা কাচ্চা মারা যাইতো। তো এই জন্য বাচ্চা কাচ্চা হওয়ার পরে যখন বাচ্চা কাচ্চা যখন মারা যাইতো, তখন হচ্ছে এখানে, হ্যাঁ এটা অনেক জায়গাতে 24 মে বলে, অনেকে 25 মে বলে। নজরুলের জন্ম সালটা নিয়ে একটু বিতর্ক আছে। তো যাই হোক, পরীক্ষা যে কোনো একটা দেওয়া থাকবে। তো বাচ্চা কাচ্চা যখন মারা যেত, তখন হচ্ছে মানে বাচ্চা কাচ্চা যাতে নজর যাতে না লাগে, এই জন্য বাচ্চা কাচ্চার নজর না লাগলে তাদের এরকম নাম রাখতো। তখন নজরুলকে সবাই ডাকতো দুখু মিয়া, কারণ এর আগে 3 ভাই মারা গেছে এই জন্য। তো তার ছদ্মনামগুলোর ভিতরে, এই ছদ্মনামগুলোর ভিতরে একটা রয়েছে ধূমকেতু, আরেকটা হচ্ছে কহলন মিশ্র, তারপর হচ্ছে রূপকার, তারপর হচ্ছে বনবুলবুলা, তারপর হচ্ছে সারথী। এগুলো হচ্ছে আমাদের নজরুলের যে ছদ্মনাম সেগুলো। আর তার উপাধি হচ্ছে বিদ্রোহী কবি। নজরুলের বিদ্রোহী সত্তাটা আমরা তার লেখার মধ্য দিয়ে পাই। বিশেষ করে যখন ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন শোষণ করতেছে, তখন নজরুলের লেখার মধ্য দিয়ে যে বিদ্রোহের যে ভাব, সেই বিদ্রোহ ভাবটা আমরা তার কবিতার মধ্য দিয়ে পেয়েছি। তার একাধিক লেখা ব্রিটিশ সরকার তখন নিষিদ্ধ করেছে, বাজেয়াপ্ত করেছে। এর একমাত্র কারণ হচ্ছে তিনি আসলে ব্রিটিশদের বিরুদ্ধে তখন লিখতেন। এই ব্রিটিশদের বিরুদ্ধে লেখার কারণে আমরা হচ্ছে দেখি
যে তার অনেক লেখা নিষিদ্ধ করেছে, এবং তার নিষিদ্ধ গ্রন্থগুলো থেকেও পরীক্ষাতে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে। আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ওকে, এরপর আসলে আমরা যেখানে যাব, এরপর হচ্ছে আমরা হচ্ছে চলে যাব যে নজরুলের শৈশব। তো নজরুলের শৈশব বুঝতে পারতেছেন যে নজরুল হচ্ছে 10 বছর বয়সে তার বাবা মারা যান, এবং তার যে তার যে ভাই বোনরা ছিল তাদের দায়িত্ব নজরুলের ঘাড়ের উপর পড়ে। শৈশবটা নানা দুঃখ কষ্টের মধ্য দিয়ে নজরুলের শৈশব গিয়েছে, এবং শৈশবে নজরুল অনেক কাজ করেছেন। কখনো মসজিদে মুয়াজ্জিনে আজান দিয়েছেন, হ্যাঁ, মসজিদ পরিষ্কার করেছেন, তারপর হচ্ছে এমনকি যাত্রা দলে তিনি হচ্ছে নেচেছেনও। তো নজরুলের শৈশবটা আমাদের যেই শৈশব, সেই শৈশবের মতো আমাদের 8-10 জনের শৈশবের মতো করে আসলে কাটেনি। নজরুলের শৈশব কেটেছে নানা দুঃখ, দুর্দশা এবং কষ্টের মধ্য দিয়ে। হ্যাঁ, এইভাবে হচ্ছে। এবং নজরুলের এক কাকা ছিল, সেই কাকার কাছে নজরুল ছোটবেলায় ফার্সি ভাষা শিখেছেন। এভাবে নজরুলের শৈশবটা পার হয়েছে। শিক্ষা জীবনে আমরা যেমন প্রথাগত, এগুলো আমি জাস্ট বলে যাচ্ছি, এখানে ডিটেলস দেওয়া আছে, আমি জাস্ট মুখে মানে এগুলোর একটা সার সংক্ষেপ বলে যাচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট আলোচনা, সেখান থেকে মূল আলোচনাটা শুরু করব। যেহেতু নজরুল একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তো নজরুলের সবকিছু সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকলে ভালো, এই জন্য আমরা এই আইডিয়া থেকে মূলত শুরু করতেছি। তো নজরুলে আমরা দেখি যে তার যে শিক্ষা জীবন, আমাদের মতো এরকম প্রথাগত যে স্কুল কলেজে পড়া এরকম আসলে নজরুল পড়তে পারেনি। যেহেতু বাবা ছিল না, বাবা মারা গেছে, তখন নজরুল এইভাবে হচ্ছে আমাদের মতো এরকম স্কুল কলেজে পড়তে পারেনি। তো নজরুলের সেখানে আমরা দেখি নজরুল একবার একটা বর্ধমানে মহকুমার আসানসোলে নজরুল একবার পালিয়ে যান। নজরুলের জীবন আমরা দেখি কোথাও তিনি আসলে স্টেবল ছিলেন। একবার তিনি হচ্ছে লেটর দলে যোগদান করেছেন। যখন লেটর দলে তিনি যোগদান করেছেন, লেটর দলে যোগদান করার পরবর্তীতে নজরুল সেখানে বসে বসে সেখানে অনেক সাহিত্য লিখেছেন এবং সেখানে জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করেছেন। এবং লেটর দল হচ্ছে মূলত আমরা বুঝাচ্ছি, লেটর দল হচ্ছে যে যাত্রাপালা, এটা তো সবাই জানেন। তো যাত্রাপালাতে সেখানে বসে নজরুল হচ্ছে বসেই তার বিভিন্ন ধরনের সাহিত্য লিখেছেন। তারপর হচ্ছে সৈনিক তিনি ছিলেন, বাঙালি পল্টনে হচ্ছে তিনি জয়েন করেছেন, এখানে এগুলোর ডিটেলস দেওয়া আছে। এবং হচ্ছে তিনি হচ্ছে একটা সময় গিয়ে লেটর দলের মানে সর্দার হয়ে গেছে। নজরুল ছোটবেলায় মসজিদে আজান দিত, আজান দিয়ে গিয়ে আবার যাত্রা দলে গিয়ে আবার নাচতো। নাচতে নাচতে প্রথম দিকে নজরুলকে সুযোগ দিত না, একবার নজরুল উঠে যাত্রা দলে এমন নাচ দিছে, সবাই মনোরঞ্জন করে ফেলছে। আস্তে আস্তে নজরুল সেখানে সর্দারও হয়ে যায়। তো সেখান থেকে পরবর্তীতে পালিয়ে তিনি আসানসোলে চলে আসেন। সেখানে একটা রুটির দোকানে অল্প টাকায় তিনি হচ্ছে চাকরি নেন। তো সেই রুটির দোকানের সামনে দিয়ে যখন বাচ্চারা যেত, তখন বাচ্চাদের যে ছেঁড়া খুরা যে বইয়ের যে অংশগুলো, খাতার যে অংশগুলো, নজরুল সেগুলো কুড়িয়ে কুড়িয়ে পড়তো। তো এক দারোগা সেখানে ওই রুটি খেতে এসে দেখলেন যে এই বাচ্চাটা এরকম, তার পড়ার প্রতি আগ্রহ, সেই রকম ছেঁড়া খোরা যে বইয়ের অংশগুলো এগুলো নিয়ে সে পড়তেছে। তখন কৌতূহল বশত সে তাকে জিজ্ঞেস করলো এবং দেখলো যে নজরুলের মধ্যে সেই পড়ার আগ্রহ রয়েছে। তখন নজরুলকে যে কাজটা করা হলো, ওই দোকানদারের কাছ থেকে তিনি বলে নজরুলকে হচ্ছে তিনি নিয়ে এসে আমাদের বর্তমান বাংলাদেশের ময়মনসিংহে নিয়ে আসেন, এবং সেখানে পড়াশোনা করে নজরুল আবার কিছুদিন পর সেখান থেকে আবার পালিয়ে যান। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে নজরুলের শিক্ষা জীবন। আসলে প্রথাগত শিক্ষা এভাবে আসলে নজরুল শিখে নাই। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নজরুলের সৈনিক জীবন। নজরুল এমন একটা ক্যারেক্টার যিনি একই সাথে নজরুল একই সাথে দেখতে পায়, নজরুলকে একই সাথে দেখতে পায় যে নজরুল একজন সৈনিক, একজন সাংবাদিক, নজরুল একজন নাট্যকার, নজরুল একজন সাহিত্যিক, একজন কবি। তো নজরুলের মধ্যে অনেক ডাইমেনশন রয়েছে। তো 1914-তে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে যে তখন 1916-তে যে ভারতবর্ষ থেকে সৈন্য নিবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তখন নজরুল হচ্ছে প্রিটেস্ট পরীক্ষার জন্য পড়াশোনা করতেছেন। তখন সেটা ত্যাগ করে তিনি হচ্ছেন 1917 খ্রিস্টাব্দের 49 নম্বর বাঙালি প্ল্যাটুনে, এটা মনে রাখবেন, 49 নম্বর বাঙালি প্ল্যাটুনে তিনি হচ্ছে সৈনিক হিসাবে তখন তিনি যোগ দেন। ভারতবর্ষ থেকে তখন সৈন্য নিবে, তখন নজরুল সেখানে যোগ দেন এবং নৈশরাতে 3 মাস ট্রেনিং গ্রহণ করেন এবং করাচি সেনানিবাসে তার পোস্টিং হয়। সেখানে কোয়ার্টার মাস্টার হাবিলদার পদে তিনি উন্নীত হন। অর্থাৎ সৈনিক থেকে নজরুল তার পরবর্তীতে তিনি হাবিলদার হন এবং রেজিমেন্টে এক মৌলবীর নিকট তিনি সেই রেজিমেন্টে যখন তিনি সৈনিক অবস্থায় ছিলেন, তখন তিনি এক মৌলবীর কাছে তিনি আরবি ভাষা শিখেন এবং ফার্সি ভাষা তিনি শিখেন এবং অবসর সময় তিনি এই সেনানিবাসে বসেই সাহিত্য চর্চা করতেন। নজরুলের মূলত লেখার হাতে খড়ি এই সৈন্য অবস্থায় সেনানিবাসে থাকতেই শুরু হয়েছে। আমরা যদি দেখি, সৈনিক পরবর্তী জীবনে প্রকাশিত হয় প্রথম গল্প বাউন্ডেলের আত্মকাহিনী, মুক্তি, তুর্ক মহিলার ঘোমটা কলা, এগুলো তিনি লিখেছেন।
এবং আমরা দেখি 1920 সালে বাঙালি বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হলে প্রায় 2.5 বছরের সৈনিক জীবন শেষে নজরুল করাচিতে করে কলকাতায় ফিরে আসেন। তার মানে 2.5 বছর নজরুল কিন্তু সৈনিক জীবন তিনি কি করেছেন, পার করেছেন। ওকে, আচ্ছা এইবার আসেন আমরা একটুখানি যাই নজরুলের বিবাহ। নজরুলের বিবাহ নিয়ে অনেক কথাবার্তা আছে, কথাবার্তা কি আমি কি একটু ডিটেলসে বলবো নাকি সংক্ষেপে বলবো? নজরুলের বিয়ে নিয়ে অনেকের আগ্রহ থাকে, তো আপনারা বললে সংক্ষেপেও বলতে পারবো, আবার যদি বলেন যে ডিটেলসে বলবো, ঠিক আছে। তো আমরা একটু সংক্ষেপে আগে একটু বলি যে নজরুলের যেই বিয়ের ব্যাপারটা। প্রথমেই দেখেন নজরুল 2টা বিয়ে করছে। সৈয়দা খাতুন নামে, যাকে নজরুল নাম দিয়েছে নার্গিসকে বিয়ে করছেন। বিয়ে করার পর বাসর রাত করবে কি করবে না, বা হয়েছে কি হয় না, এটা নিয়ে আসলে ইতিহাস থেকে আমরা এখনো জানতে পারি না। তো বলা হয় যে নজরুলের সাথে নার্গিসের বাসর রাত হয় নাই। বিয়ের সময় অনেক ঝগড়াঝাটি হয় না, তো একটা ঝগড়াঝাটির কারণে, মলমালিন্যের কারণে নজরুল আসলে পালিয়ে গেছেন। তখন এই মেয়ের নাম ছিল মানে কুমিল্লাতে ছিল, সেখান থেকে চলে আসছেন। এবং পরবর্তীতে কুমিল্লাতে আরেকটা মেয়ে, তার নাম হচ্ছে আশলতা সেন গুপ্তা, যার ডাক নাম হচ্ছে দুলি। এবং নজরুল তাকে বিয়ে করে, আশলতা সেন গুপ্তাকে বিয়ে করে নজরুল তার নাম দিয়েছে প্রমীলা দেবী। প্রমীলাকে বিয়ে করেন, প্রমীলা ছিল হিন্দু নারীকে বিয়ে করেন, তার সাথে সংসার হয়েছে, ঘর হয়েছে এবং বাচ্চা কাচ্চা হয়েছে। এখন দেখেন নজরুল কিন্তু ছিল মুসলিম, নজরুল কি ছিল, মুসলিম ছিল, আর নজরুল যাকে বিয়ে করছে সে ছিল হিন্দু। এখন বলেন বাচ্চা কাচ্চা কি হবে, বলেন তো, বাচ্চা কাচ্চা কি হবে? নজরুল যদি হয় মুসলিম, বউ যদি হয় হিন্দু, তো বাচ্চা কাচ্চা কি হবে? বাচ্চা কাচ্চা তো হিন্দু প্লাস মাইনাস হবে, হিন্দু আর কি মুসলিমের মাঝখানে। তখন বাচ্চা কাচ্চা হওয়ার পরে প্রথম যে বাচ্চা, তার নাম রেখেছে কৃষ্ণ মোহাম্মদ। মা হিন্দু, এই জন্য কৃষ্ণ, বাপ মুসলমান, মোহাম্মদ, কৃষ্ণ মোহাম্মদ। এরপর লিখেছে অরিন্দম খালেদ, এরপর রয়েছে কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্ধ, এইভাবে ছেলের নাম রেখেছে। বুঝতে পারছেন? কি ঐতিহাসিক নাম না? এই নাম, এরকম নাম ইতিহাসে আর কেউ রাখছে না, নজরুল রাখছে। এই জন্য ছেলে মানুষের, বেড়া মানুষের জীবন আসলে প্রেম কতবার আসে এটা আসলে হিসাব নাই। প্রেম বিয়ের আগেও আসে, প্রেম বিয়ের পরেও আসে। নজরুলের জীবনও তাই হয়েছে, ঘর হয়েছে, বিয়ে 2টা করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, সংসার হয়েছে, তারপরে নজরুল আবার প্রেমে পড়ছেন। তো নজরুল এরপর প্রেমে পড়ছেন ফজিলাতুন্নেসার প্রেমে। ফজিলাতুন্নেসা, এই ফজিলাতুন্নেসা কে ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম ছাত্রী, নাম সবাই জানেন, এই নামে একটা হল আছে। এই ফজিলাতুন্নেসাকে বিয়ে করার পরে ফজিলাতুন্নেসাকে নজরুল তার যে সঞ্চিতা যে সাহিত্য আছে, এই সঞ্চিতা তাকে উৎসর্গ করতে চাইছেন, কিন্তু ফজিলাতুন্নেসা না করে দিয়েছেন। পরবর্তীতে নজরুল আবার এই সঞ্চিতাটা রাগ করে রবি ঠাকুরকে উৎসর্গ করেছেন। বুঝছেন? মানে রবি ঠাকুরের থেকেও তার কাছে গুরুত্ব বেশি কার? ফজিলাতুন্নেসা। এবং আরো মজার ব্যাপার হচ্ছে ফজিলাতুন্নেসা কিন্তু নজরুলের বন্ধুর বোন ছিল। কার বোন ছিল? নজরুলের বন্ধুর বোন ছিল। এরপর প্রেম বসে থাকে না, প্রেম নদীর স্রোতের মতো। এরপর আবার পছন্দ হলো কাকে? শামসুন নাহারকে। শামসুন নাহারকে পছন্দ করছে। শামসুন নাহারকে নজরুল তার সিন্ধু হিল্লল যে সাহিত্য আছে, এই সিন্ধু হিল্লল তাকে উৎসর্গ করেছে, সিন্ধু হিল্লল। এবং আরো মজার ব্যাপার হচ্ছে এই শামসুন নাহারও কিন্তু নজরুলের বন্ধুর বোন ছিল। নজরুলের বন্ধুরা যদি জানতো যে নজরুল খালি বন্ধুর বোনের দিকেই নজর দেয়, তাহলে হয়তো নজরুলের জীবনে বন্ধুর বাড়িতে নিত না। বুঝছেন? সেজন্য পুরুষ মানুষের জীবনে প্রেম অনেকবার আসে। যারা মেয়েরা আছেন বিয়ের পর জামাইরে দেখে রাখেন, যোগ বালানা। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন আমরা এর পরবর্তীতে আবার যেখানে যাব। আচ্ছা, এইবার দেখেন আমরা দেখি যে নজরুলের প্রথম প্রকাশিত নাটক ঝিলিমিলি, প্রথম প্রকাশিত কবিতা মুক্তি, প্রথম প্রকাশিত উপন্যাস বাদনহারা, এগুলো অবশ্যই মনে রাখবেন। প্রথম প্রকাশিত গল্প বাউন্ডেলা আত্মকাহিনী, প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ ব্যথার দান। মানে ব্যথার দান, এই গল্প গ্রন্থের ভিতর অনেকগুলো গল্প থাকে, বুঝছেন? আর প্রকাশিত গল্প, তার প্রথম প্রকাশিত গল্প হচ্ছে বাউন্ডেলা আত্মকাহিনী। প্রথম প্রবন্ধ তুর্ক মহিলার ঘোমটা খোলা, এটা অনেক বইতে তুর্কি মহিলা থাকে, এটা আসলে তুর্ক মহিলা হবে, হ্যাঁ, তুর্ক মহিলা। আচ্ছা, এরপর দেখেন প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ, এটা হচ্ছে প্রবন্ধ, ঠিক আছে। আর প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যোগবাণী। প্রথম প্রকাশিত কাব্য অনুবাদ অর্থাৎ কাব্যের অনুবাদ রুবাইয়াতি হাফিজ। প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। আর তার প্রথম প্রকাশিত নিষিদ্ধ গ্রন্থ বিষের বাসী। যদিও এখানে একটু কথা আছে, আমি পরে বলবো। বিষের বাসী কেউ বলে যোগবাণী, সমস্যা নাই।
যে কোনো একটা অপশনে দেওয়া থাকবে, তবে যোগবাণীটা বেশি যুক্তিযুক্ত। আচ্ছা, এবার আসেন ভাইয়া, আমরা যদি যাই, আমরা একটু প্রশ্ন সলভের দিকে যাই। তো আসেন একটু একটু করে প্রশ্ন সলভ করেন, একটু প্রশ্ন সলভ করেন, ঠিক আছে? না, মুসলিম হয়েছে এমন কোনো ঘটনা নাই। সালগুলো যাদের সাল দরকার তারা মনে রাখেন, বাট সাল আমি বলবো মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের সাল মুখস্থ হয় না, কাজে সাল নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই। বড়জোর একটা প্রশ্ন সাল থেকে আসতে পারে, নাইলে আসবেও না। তো একটা প্রশ্নের জন্য এত ঝামেলা করার তো দরকার নাই, বুঝছেন? ওকে, ডান, কোশ্চেন সলভ করো। ওকে, তাহলে বলেন এটার উত্তর কি হবে? উত্তর করতে হবে। তাহলে এটা কি হবে? কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? রাজবন্দী, জবানবন্দি, ব্যথার দান, অগ্নিবীণা, নবযোগ। তাহলে এখন দেখেন এই যে এখানে প্রথম কোনটা বলেন? দেখেন এই যে ব্যথার দান, এইটা প্রথমের ভিতরে এইটা আছে, তাহলে অবশ্যই আপনাকে উত্তর করতে হবে কি? ব্যথার দান। বুঝতে পারছেন? বুঝছেন? কোশ্চেন ধরতে হবে। আচ্ছা, এরপর আসেন এই প্রশ্নটা, এটা মোটামুটি আমরা বুঝলাম। এবার আসেন নজরুলের সম্পাদিত পত্রিকা। তার পত্রিকা, সম্পাদিত পত্রিকার ভিতরে ছিল দৈনিক নবযোগ, ধূমকেতু, তারপর হচ্ছে লাঙ্গল। ধূমকেতু অর্ধ সাপ্তাহিক ছিল, ওকে? দৈনিক নবযোগ, ধূমকেতু, লাঙ্গল। হ্যাঁ, বুঝছেন? বুঝছেন? ওকে, এটা কি মনে রাখতে কঠিন হবে? দৈনিক নবযোগ, ধূমকেতু, তারপর হচ্ছে কি? লাঙ্গল। এবার দেখেন কাজী নজরুল ইসলাম সম্পাদিত সাহিত্য পত্রিকা কোনটি? সম্পাদিত সাহিত্য পত্রিকা মুসলিম ভারত, ধূমকেতু, সওগত, নওল বাহার। তাহলে বলেন তো উত্তর কোনটা করবেন? উত্তর কোনটা করবেন বলেন? কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটা? কি উত্তর করবেন? উত্তর আনসার করতে হবে তো, খালি তো ক্লাস দেখলে হবে না, খালি তো ক্লাস দেখলে হবে না, আপনাকে তো আনসার করতে হবে। তাহলে উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে কি? ধূমকেতু, তাই না? আচ্ছা, এবার দেখেন আমরা একটু দেখি নজরুলের নাটক। নাটকের ভিতরে রয়েছে ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা, তারপর হচ্ছে ঝড়, বিদ্যাপতি, সেতুবন্ধন। এই তিনটা থেকে পরীক্ষা প্রশ্ন কম আসে, বাট এই চারটা অবশ্যই বেশি করে পড়তে হবে। হ্যাঁ, বুঝছেন? তো এটা একটা মনে রাখার একটা কৌশল আছে। কৌশলটা হচ্ছে এরকম যে মধুমালা, হ্যাঁ, আলেয়ার বিয়েতে, মধুমালা আলেয়ার বিয়েতে, মধুমালা ও আলেয়ার বিয়েতে আলোর ঝিলমিল, আলোর ঝিলমিল। বুঝছেন? তো এখান থেকে মনে রাখবেন, এখানে হবে মধুমালা, মধুমালার বিয়েতে, হ্যাঁ, মধুমালার বিয়েতে আলোর ঝিলমিল, মধুমালার বিয়েতে আলোর ঝিলমিল। তাহলে মধুমালা মানে বুঝতে পারতেছেন, এই যে মধুমালা 1 নাম্বার, এরপর হচ্ছে বিয়েতে দিয়ে মনে রাখবেন 2 নাম্বার, পুতুলের বিয়ে, আলোর মানে হচ্ছে মনে রাখবেন আলেয়া, আর 4 নাম্বার হচ্ছে ঝিলমিল, ঝিলমিল। ওকে, মধুমালার বিয়েতে আলোর ঝিলমিল, মধুমালার বিয়েতে আলোর ঝিলমিল। বুঝতে পারছেন? মধুমালার বিয়েতে আলোর ঝিলমিল। বাকি এগুলো থেকে এই তিনটা থেকে পরীক্ষাতে ওরকম প্রশ্ন আসে না। তাহলে ঝিলিমিলি হচ্ছে তার প্রথম নাটক। এখানে আবার মনে রাখবেন এটা কি? তার প্রথম নাটক। এটা হচ্ছে তার প্রথম নাটক। ওকে, তাহলে ঝিলিমিলি আপনাদের ক্লাস ছিল 9টায়, আস্তে আস্তে পড়ে গেছে জ্যামে, হয়ে গেছে লেট। যে অপারেটর আছে সে ক্লাস দিয়ে দিছে, উল্টাপাল্টা ক্লাস দিয়ে দিছে, মানে সেটিং ঠিক মতো করতে পারে না। 10টায় ছিল একাডেমিকের ক্লাস, 10টায় ক্লাস ক্যান্সেল করে আপনাদের ক্লাস আবার নিয়ে এসেছি 10টায়। ওকে, এবার আসলে আমরা একটুখানি দেখি তার উপন্যাস বাদনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। ঠিক আছে, তো এটা মনে রাখার একটা কৌশল আছে। তার 3টে উপন্যাস, যে হ্যাঁ, বাদন, মৃত্যুক্ষুধায়, আচ্ছা সরি, এটা হচ্ছে কুহেলিকা, মৃত্যুক্ষুধায়, কুহেলিকা, মৃত্যুক্ষুধায় বাদনহারা হলো।
বাদন হারা হলো। কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাদন হারা হলো। বাদন হারা হচ্ছে প্রথম নাটক, সরি প্রথম উপন্যাস। কি কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাদন হারা হলো। আর অনুবাদ কাব্য, এগুলো যে অনুবাদ আরবি আরবি টাইপের নাম, এটা এমনি পারবেন যে রুবায়াতি হাফিজ, রুবায়াতি উমর খৈয়াম, তারপর হচ্ছে কাব্য আমপারা। বুঝতে পারছেন? আচ্ছা, কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাদন হারা হলো, আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? স্লাইড পেয়ে যাবেন, চিন্তা করার কোনো কারণ নাই। এরপর আসলে আমরা একটুখানি যাই যে চুম্বক তথ্য, নজরুলের প্রথম এবং বাংলা সাহিত্যে প্রথম পত্র উপন্যাস, মানে পত্র আকার উপন্যাস, চিঠি লিখে না, এই টাইপের উপন্যাস, সেটা হচ্ছে বাদনহারা। এবং এই বাদনহারাতে মোট 18টি এরকম পত্র রয়েছে। আর আমাদের যে মৃত্যু ক্ষুধা উপন্যাস আছে, এটা হচ্ছে বাংলাদেশের যে ময়মনসিংহের ত্রিশাল অঞ্চল আছে, এই ত্রিশাল অঞ্চলে মানুষের জীবন এবং অসহযোগ আন্দোলনের একটা ঘটনা এই মৃত্যু ক্ষুধা উপন্যাসের ভিতরে আসছে। আর সশস্ত্র বিপ্লবকে কেন্দ্র করে তার এই কুহেলিকা উপন্যাস হচ্ছে লেখা। এই তিনটা উপন্যাসের মূল থিমটা এখানে দেওয়া আছে। আসেন, কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের কাব্য অনুবাদ করেছেন? শিউলিমালা চক্রবাগ, বিশের বাসী, তারপর হচ্ছে রোবায়াতি ওমর খৈয়ম। তাহলে বলেন তো কোনটা হবে? ওকে, বলেন। তাহলে উত্তর কি হবে? রোবায়াতি উমর খৈয়ম। ওকে, আচ্ছা। এরপর আসেন কাজী নজরুল ইসলামের ঝিলিমিলি কোন ধরনের উপন্যাস? বলেন। কাজী নজরুল ইসলামের ঝিলিমিলি এটা কি উপন্যাস, নাটক, তারপর কি কাব্য, প্রবন্ধ? তাহলে ঝিলিমিলি কি বলেন? 4টা উপন্যাস, যে মধুমা কুহেলিকার বিয়েতে আলোর ঝিলমিল, তাই না? তাহলে কি, এই যে একটু আগে পড়াইছিলাম না, এই যে উপন্যাসগুলো যদি দেখেন একটু, এই যে কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাদন হারা হলো, সরি কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাদন হারা হলো, এই 3টা। তাহলে এখানে উত্তর কি হবে বলেন তো? ঝিলিমিলি কি? কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাদন হারা হলো। ও আচ্ছা, সরি, কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাদন হারা হলো, এই 3টা তো উপন্যাস। তাহলে এগুলো কি নাটক? এই যে মধুমালা বিয়েতে আলোর ঝিলমিল, ঠিক আছে, মধুমালার বিয়েতে, তাহলে এটা হচ্ছে কি নাটক। ঝিলিমিলি কি নাটক। ওকে, মৃত্যু ক্ষুধা উপন্যাসটি কার লেখা? তাহলে কি হবে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? আলেয়া, ঝিলিমিলি, মধুমালা, কুহেলিকা। বলেন তো, এই প্রশ্নটা দেখে একটু অনেকেই ঘাবড়ে যাইতে পারেন, কারণ সবই নজরুলের সাহিত্য, বাট এখান থেকে আসলে তার প্রকৃত সাহিত্য কোনটা এটা একটু মনে রাখতে হবে। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? আলেয়া, ঝিলিমিলি, মধুমালা, কুহেলিকা। তাহলে কি উপন্যাস 3টা, কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাদন হারা হলো, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে কি কুহেলিকা। আচ্ছা, এবার দেখেন কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস 9 কোনটা? তাহলে বলেন তো উপন্যাস 9 কোনটা? দ্রুত উত্তর করুন। ওকে, তাহলে এটার উত্তর কি হবে বলেন? অরণ্য নীলিমা, তাই না? কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাদন হারা হলো, তাহলে অরণ্য নীলিমা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এবার আসেন, রুবায়াতি হাফিজ কোন ধরনের কাব্য, কোন ধরনের গ্রন্থ? এটা কিন্তু অনুবাদ গ্রন্থ, তাই না? এগুলো অনুবাদ গ্রন্থ। এগুলো অনুবাদ গ্রন্থ কি মানে অন্য ভাষায় লেখা, নজরুল এটা অনুবাদ করছে, বাংলায় অনুবাদ করছে, বুঝছেন? আচ্ছা, কাজী নজরুল ইসলাম রচিত বাদনহারা কি জাতীয় গ্রন্থ? সব দেখেন চাকরি পরীক্ষা আসা প্রশ্ন। কাজী নজরুল ইসলাম রচিত বাদনহারা কি জাতীয় গ্রন্থ? কাজী নজরুল ইসলাম রচিত বাদনহারা কি জাতীয় গ্রন্থ? তাহলে বলেন তো বাদনহারা কি জাতীয় গ্রন্থ? কাজী নজরুল ইসলাম রচিত বাদনহারা কি জাতীয় গ্রন্থ? তাহলে বাদনহারা কি জাতীয় গ্রন্থ? উত্তর হচ্ছে বাদনহারা হচ্ছে কি মনে আছে? কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাদনহারা হলো, তাহলে এটা হচ্ছে উপন্যাস। 3টে উপন্যাস মনে রাখা অনেক সহজ। এবার দেখেন নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচিত পত্র উপন্যাস? আমরা কিন্তু পড়ছি যে বাদনহারা 18টি পত্র আছে, তার মানে এটা কি পত্র উপন্যাস। বাকি দেখেন বসন্ত, অগ্নিবীণ, এগুলো তো হবেই না।
অনেক কোশ্চেন আছে। কাজী নজরুল ইসলাম মৃত্যুকূদ উপন্যাস কাদের পটভূমিতে? তাহলে কি বিপ্লবীদের, তারপর জমিদার শোষকদের, গরিব দুঃখীদের, অসহযোগ আন্দোলন। তাহলে বলেন তো মৃত্যুক্ষুধা এটা কি কিসের? এটা কিন্তু পড়াইছি, বলেন। মানে এইভাবে আপনি যদি ক্লাসে যদি হিউজ কোশ্চেন যদি সলভ করতে পারেন, হোপফুলি এরপর আপনার আর কোনো ধরনের কোনো সমস্যা থাকার কোনো সুযোগ নাই। ওকে, আমরা এইভাবে হচ্ছে প্রশ্ন সলভ করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রবলেম গুলা সলভ, আপনি এরকম প্রশ্ন সলভ করেন ক্লাসে, আপনার কোনো সমস্যা থাকবে না। সাহিত্যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা আসলে প্রশ্ন প্র্যাকটিস করি না। তাহলে এটা উত্তর হচ্ছে কি অসহযোগ আন্দোলন, তাই না? আচ্ছা, নজরুলের প্রথম উপন্যাস কোনটা? তাহলে উত্তর কি বাঁধনহারা। আচ্ছা, মোটামুটি অনেকগুলো পড়লাম। এবার আসেন প্রবন্ধ গ্রন্থ ও প্রবন্ধ। এই প্রবন্ধ গ্রন্থগুলোর ভিতরে হচ্ছে যোগবাণী, রাজবন্দীদের জবানবন্দি, দুর্দিনের যাত্রী, যৌবনের গান, তারপর হচ্ছে রুদ্রমঙ্গল, তারপর হচ্ছে মন্দির ও মসজিদ, এগুলা। আচ্ছা, প্রবন্ধ কি? আপনাদেরকে একটু প্রবন্ধ বুঝায়। প্রবন্ধ মানে হচ্ছে যেখানে লেখক কোনো ঘটনা, কোনো কাহিনী থাকবে না, কোনো চরিত্র থাকবে না, লেখক তার নিজের মতো করে লিখবে, মানে জ্ঞান গম্ভীর আলোচনা করবে কোনো বিষয়ের উপর। আর্টিকেল লেখেন না, এই আর্টিকেল টাইপের, এটা হচ্ছে প্রবন্ধ। আর জীবনী কাব্য হচ্ছে মরুভাস্কর আর চিত্তনামা। মরুভাস্কর হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে তিনি লিখেছেন, আর চিত্তনামা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন তার জীবনী নিয়ে লিখেছেন, সেটা হচ্ছে চিত্তনামা। ঠিক আছে, এখানে চিত্তনামা হবে, চিত্তনামা একটু বানান ভুল আছে, চিত্তনামা, বুঝছেন? তাহলে যোগবাণী, রাজবন্দীদের জবানবন্দি, দুর্দিনের যাত্রী, যৌবনের গান, রুদ্রমঙ্গল। এবং মনে রাখবেন যৌবনের গান প্রবন্ধের একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ হচ্ছে আমার পথ, এই জন্য এটা আলাদা করে দিছে, এটা ইন্টারমিডিয়েট আগে পাঠ্য ছিল। আমার পথ প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে রুদ্রমঙ্গল। আচ্ছা, এবার দেখেন রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলাম রচিত কি? রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলাম রচিত কি বলেন? রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলাম রচিত কি? তো বুঝতে পারতেছেন কাজী নজরুল ইসলাম রচিত একটা প্রবন্ধ গ্রন্থ। আচ্ছা, রাজবন্দীদের জবানবন্দি এটা কার? কাজী নজরুল ইসলামের। এবার দেখেন তার গানের সংকলন, এখানে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, পারলে পড়ে রাখেন এক নজরে, ঠিক আছে? এগুলো থেকে পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে না। তো কোনটি তার গানের বই? দেখেন এখানে একটা কোশ্চেন আসছে, বুলবুল ঝিঙে ফুল। তাহলে উত্তর দেখেন এখানে কি হবে, এই যে বুলবুল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বুলবুলটা। এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, মাঝে মধ্যে পরীক্ষাতে প্রশ্ন আসে, ওই জন্য বললাম একটু পড়ে রাখেন। আর গল্প গ্রন্থের ভিতরে রয়েছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। তো এটাকে এভাবে মনে রাখতে পারেন যে শিউলির রক্তে ব্যথা, শিউলির রক্তে ব্যথা। তাহলে শিউলিমালা এগুলো হচ্ছে কি গল্প গ্রন্থ তিনটা, শিউলিমালা, রিক্তের বেদন, আর একটা হচ্ছে কি ব্যথার দান। শিউলির রক্তে ব্যথা, শিউলি মানে তো কি শিউলিমালা, রিক্তের মানে কি রিক্তের বেদন, তাহলে এটা হচ্ছে কি 3 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আর ব্যথা মানে কি ব্যথার দান, এটা হচ্ছে 1 নাম্বার। ব্যথার দান কি 1 নাম্বারটা, বুঝছেন? শিউলির রক্তে ব্যথা। আচ্ছা, নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে যেটি গল্প গ্রন্থ সেটির নাম লিখো। তাহলে কোনটা গল্প গ্রন্থ? কোনটা গল্প গ্রন্থ বলেন তো? তো বুঝতে পারতেছেন গল্প গ্রন্থ হচ্ছে কি এই যে শিউলিমালা, এইটা হচ্ছে গল্প গ্রন্থ। ওকে, শিউলিমালা কার? নজরুলের গল্প গ্রন্থ। কাজী নজরুল ইসলাম রচিত ব্যথার দান কোন শ্রেণীর রচনা? বুঝছেন, মোটামুটি পরীক্ষাতে প্রশ্ন কোথা থেকে আসে এটা বুঝতে হবে। পরীক্ষাতে প্রশ্ন আসে ক্লাসিফিকেশন থেকে, টাইপ থেকে কোশ্চেন আসে, যে এটা কোন ধরনের সাহিত্য, ওইটা কোন ধরনের সাহিত্য, এই কোশ্চেন গুলো পরীক্ষাতে আসে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কি ব্যথার দান এটা হচ্ছে কি গল্প। আচ্ছা, এবার আসেন আমরা একটু দেখি রিক্তের বেদন। এখানে অনেকগুলো ইয়ে আছে, ক্যারেক্টার আছে, হ্যাঁ। তো রিক্তের বেদনের ভিতরে হচ্ছে এখানে হচ্ছে বাউন্ডেল আত্মকা, সরি এখানে হচ্ছে এটা হচ্ছে মানে ক্যারেক্টার গুলো হচ্ছে গল্পগুলো চরিত্র দেওয়া আছে, এখানে রিক্তের বেদন হেডলাইনটা ভুল আছে আর কি। তো রিক্তের বেদনের হেডলাইনটা হচ্ছে কি হাসিন, তারপর হচ্ছে শহীদা, গুল, বাউন্ডেল আত্মকাহিনী, এখানে হচ্ছে বখাটা এক যুবক, রাবেয়া, সখিনা। মেহেরনেগারের চরিত্রের ভিতরে রয়েছে ইউসুফ, মেহেরনেগার, গুলশান, তারপর হচ্ছে সাজের তারা, এগুলো রয়েছে রাক্ষসী। এগুলো হচ্ছে ক্যারেক্টার গুলো হলুদ কালার করে দেওয়া আছে, এগুলো এক নজর একটু পড়ে রাখেন। এখানে আবার একটু ডিটেলসও দেওয়া আছে, আপনি যদি একটু পড়তে চান। যেমন রিক্তের বেদন গল্পটি যুদ্ধের পটভূমিতে লেখা প্রেমের গল্প। যুদ্ধে ধামামা গল্পের নায়ক হাসিনের রক্তে নেচে উঠে সে যুদ্ধে যোগ দেয়। যুদ্ধে যাওয়ার আগে হাসিনের মা বলে শহীদার সাথে দেখা করে যেতে। শহীদাকে কৈশোরে ভালোবেসেছিল হাসিন, তবুও কি এক খেয়ালে সে দেখা করে না শহীদার সাথে। যুদ্ধে এসে শুনতে পারে শহীদার বিয়ে হয়ে গেছে গুল নামের এক বেদুইন কন্যা
হাসিনকে ভালোবেসে বিয়ে করতে চায়, কিন্তু হাসিন কিছুতেই রাজি হয় না। ঘটনাক্রমে হাসিনের গুলিতে মারা যায় গুল, যুদ্ধের সময় হাসিনের গুলিতে গুল মারা যায়। তো এইভাবে রিক্তের বেদনা একটা মর্মান্তিক ভালো একটা প্রেমের ঘটনা তুলে আসছে। এরপর দেখি মেহেরনেগারে। এই মেহেরনেগারে গল্পে যে নায়ক যে ছিল তার নাম ছিল ইউসুফ পাঠান, এবং নায়িকার নাম ছিল গুলশান। তো ইউসুফ তার স্বপ্নের প্রেয়সী মেহেরনেগারকে খুঁজতে গিয়ে ঝিলাম নদীর তীরে দেখা হয় গুলশানের সাথে। অর্থাৎ সে গেছে তার নায়িকাকে খুঁজতে, মেহেরকে খুঁজতে, মেহেরনেগারকে খুঁজতে, কিন্তু সেখানে গিয়ে তার সাথে নদীর তীরে দেখা হয়েছে এই গুলশানের সাথে। গুলশানকে সে মেহেরনেগার ভেবে ভ্রম করে, ভ্রম মানে হচ্ছে ভুল, সে গুলশানকে দেখে ভাবে মেহেরনেগার। তাদের মধ্যে ভালোবাসা জন্ম নেয়, কিন্তু সেই সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় গুলশানের পরিচয়। সে একজন বাইজির কন্যা। ইউসুফ যুদ্ধে যাওয়ার আগে গুলশানের সাথে দেখা করতে এলে দেখা যায় গুলশানের কবর। সেখানে ইউসুফকে উদ্দেশ্য করে লেখা, অপবিত্র যশোরের জন্ম নিলেও ওগো পথিক, হ্যাঁ আমায় ঘৃণা করো না। এরপর রয়েছে বাউন্ডেল আত্মকাহিনী, লাগিয়ে দাও এটা। বাউন্ডেল আত্মকাহিনী বাঙালি পল্টনে এক বাওয়াটে যুবকের কাহিনী। একদিন নেশার ঘরে সহযোদ্ধার কাছে বলে সে ফেলে আসা দিনের কথা। বর্তমান স্কুলে পড়ুয়া 3rd ক্লাসের ছাত্রকে বাবা মা 13 বছর বয়সী কিশোরী রাবেয়ার সাথে বিয়ে দেয়। পরীক্ষা চলে এলে সে রাবেয়াকে রেখে বর্তমানে চলে যায়। 2 মাস পরে রাবেয়ার মা মারা যায়। এসব বাউন্ডেলে কাতর করে তোলে। এক পর্যায়ে সে রানীগঞ্জের শিয়ারশোলের রাজ স্কুলে ভর্তি হয়। এমন সময় তার সাথে সখিনার বিয়ে হয়। কিন্তু অর্থাৎ এগুলো অনেকটাই প্রেমের কাহিনী, বিচ্ছেদ টাইপের এই ধরনের। এগুলো হচ্ছে আমাদের নজরুলের যে ছোট গল্প যেগুলো রয়েছে এগুলো একটু ডিটেলসে দেওয়া আছে আর কি, একটু ছোট ছোট করে কাহিনী দেওয়া আছে। যাদের অনেকের আছে যে পড়তে ভালো লাগে একটু ডিটেলস, তারা এগুলো পড়বেন। বাকিরা যাদের ডিটেলস পড়তে ভালো লাগে না, মোটামুটি পড়তে চান, মোটামুটি জানতে চান পরীক্ষার জন্য, তারা মোটামুটি ভাবে জাস্ট ক্যারেক্টারগুলো একটু মনে রাখার জন্য চেষ্টা করবেন। এইবার আসেন কাব্যগ্রন্থ। আচ্ছা, নজরুলের কাব্যগ্রন্থগুলো আমরা 2 ধরনের পাই, সাধারণত 2 ধরনের। একগুলো হচ্ছে বিদ্রোহার্থক, আরেকগুলো হচ্ছে প্রেমের কাব্যগ্রন্থ। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন কাব্যগ্রন্থের ভিতরে কি থাকে? যেমন গল্পগ্রন্থে গল্প থাকে, প্রবন্ধ গ্রন্থে প্রবন্ধ থাকে। আমাকে বলেন কাব্যগ্রন্থে কি থাকে, বলেন কাব্যগ্রন্থে কি থাকে বলতে পারবেন? কাব্যগ্রন্থে থাকে কবিতা। কাব্যগ্রন্থে কি থাকে? কবিতা থাকে, বুঝছেন? তো এই কাব্যগ্রন্থগুলোর ভিতরে অগ্নিবীণা, আপনারা বুঝেন কোনগুলো বিদ্রোহ সূচক, কোনগুলো প্রেম। আপনি নামগুলো খেয়াল করলে বুঝতে পারবেন। অগ্নিবীণা অর্থাৎ এমন একটা বীণা তো সাধারণত বাদ্যযন্ত্র বাজায়, এই বীণা দিয়ে বের হয় আগুন। আগুন মানে কি? বিদ্রোহ। এবং এটা হচ্ছে নজরুলের প্রথম যে কাব্যগ্রন্থ সেটা। এরপর হচ্ছে বিষের বাঁশি, এমন একটা বাঁশি যে বাঁশি দিয়ে বাঁশির সুরে কি হয়? নারীরা পাগল হয়ে যায়, প্রেম হয়। কিন্তু এই বাঁশি দিয়ে কি হয়? বিষ বের হয়। এই বাঁশি দিয়ে কি হয়? বিষ বের হয়। তাহলে এই যে বিষের বাঁশি, এটাও কি হবে? বিদ্রোহ হবে। দোলন চাপা, বুঝতেই পারতেছেন নামের ভিতরে একটা রোমাঞ্চ আছে, তার মানে এটা কি? প্রেমমূলক। ভাঙার গান, তো ভাঙা আছে মানে কি? বিদ্রোহ। সাম্যবাদী, এটাও কি? বিদ্রোহ। অর্থাৎ যেখানে সমতা থাকবে, বিচ্ছেদ থাকবে না, এখানে কোনো বৈষম্য থাকবে না। ছায়ানট, নাম শুনে বুঝতে পারতেছেন প্রেম। ছায়ানট, ধানমন্ডিতে ছায়ানট আছে না? এরপর দেখেন পূবের হাওয়া, তো হাওয়া, পূবের হাওয়া, হ্যাঁ এটাও কি? প্রেম সূচক। সর্বহারা, এই যে সর্বহারা, এটাও কি? বিদ্রোহ। নাম শুনে বুঝতে পারেন। ঝিঙে ফুল, এটা হচ্ছে শিশুতোষ, মানে শিশুদের জন্য যে কবিতা, এখানে শিশুদের জন্য কবিতা লেখা হয়েছে এমন কিছু। এরপর হচ্ছে সিন্ধু হিল্লোল, এটা তো আপনাদেরকে বলছি, ওই যে শামসুন নাহার যে তাকে লিখেছে। তো শামসুন নাহার একটা নারীকে লিখলেও সেটা অবশ্যই প্রেমের কাব্যগ্রন্থ হবে। ফণিমনসা বিদ্রোহ, সঞ্চিতা এটাও কি? বিদ্রোহ। ঝিঞ্জির বিদ্রোহ, সন্ধ্যা, চক্রবাক, প্রলয় শিখা, নতুন চাঁদ, নির্ঝর, এগুলো হচ্ছে নজরুলের বিখ্যাত যে কাব্যগ্রন্থগুলো। এই কাব্যগ্রন্থগুলো একটু মনে রাখতে হবে, এই কাব্যগ্রন্থগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, বুঝছেন? আচ্ছা, তো এখানে কাব্যগ্রন্থগুলো সম্পর্কে কিছু চুম্বক তথ্য দেওয়া আছে। তার ভিতরে অগ্নিবীণা হচ্ছে নজরুলের প্রথম কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের ভিতরে মোট 12টি রয়েছে কবিতা, এবং এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা, দ্বিতীয় কবিতা পরীক্ষাতে প্রশ্ন আসে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস, এবং দ্বিতীয় কবিতার নাম হচ্ছে বিদ্রোহী। বিদ্রোহী কোন ছন্দ রচিত? এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ রচিত। এই কবিতার মধ্য দিয়ে নজরুল ব্রিটিশদের ভীত কাঁপিয়ে দিয়েছেন। বল বীর বল উন্নত মম শির, শির নেহারে আমারই ওই নত শির, শেখর হেমাদ্রির। তো এইভাবে নজরুল এই বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন যে আমি এতটাই উপরে, যে আমাকে দেখে আমি এতটাই উঁচুতে থাকি, আমাকে দেখে হিমালয়ের চূড়াও কি হয়ে যায়? নত হয়ে যায়। হিমালয়ের যে শীর্ষ চূড়া রয়েছে সেটাও নত হয়ে যায়। আমি কাউকে ভয় পাই না। ওকে, তো বিদ্রোহী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দ রয়েছে, যেটা অলরেডি বলেই দিলাম। আর
অনেকেই বলেন যে অগ্নিবীণা কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয়েছে, কিন্তু নজরুলের অগ্নিবীণা কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয় নাই। অগ্নিবীণা কাব্যগ্রন্থের একটা কবিতা আছে রক্তাম্বর ধারণীর মা, এই রক্তাম্বর ধারণীর মা এই কবিতাটা নিষিদ্ধ হয়েছে। জিনিসটা বুঝেন, রক্তাম্বর ধারণীর মা কবিতা নিষিদ্ধ হয়েছে, কিন্তু এই অগ্নিবীণা কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয় নাই। এরপর আছেন ধুলন চাপা, নজরুলের দ্বিতীয় কাব্যগ্রন্থ, এটি প্রেমের কাব্যগ্রন্থ, এবং এখানে একটা বিখ্যাত কবিতা আছে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে এটি দোলন চাপা কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপর দেখেন প্রলয় শিখা কাব্যগ্রন্থ, এই যে প্রলয় শিখা কাব্যগ্রন্থ আছে, এটার জন্য নজরুল 6 মাস কারাভোগ করেছেন, 6 মাস এটার জন্য কারাভোগ করেছেন। এবং নজরুলের প্রথম বাজেয়াপ্তকৃত কাব্যগ্রন্থ, মানে কাব্যগ্রন্থগুলোর ভিতর প্রথম বাজেয়াপ্ত করা হয় প্রলয় শিখা। আর 20-এর বাসে হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ, মানে কাব্যগ্রন্থের দিক থেকে এটা হচ্ছে নিষিদ্ধ হয়। বাজেয়াপ্ত মানে হচ্ছে এটা মার্কেট থেকে উঠাই ফেলছে, নিষিদ্ধ মানে এটা নিষিদ্ধ। আর ভাঙার গান এটাও কিন্তু নিষিদ্ধ কাব্যগ্রন্থ ছিল। আর তার জীবনী গ্রন্থ চিত্তনামা, মরুভাস্কর, আর একটা হচ্ছে ঝড়, এটাও তার জীবনী গ্রন্থ। আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি কোন কাব্যের বলেন তো? আজ সৃষ্টি সুখের উল্লাসে এই কবিতাটি কোন কাব্যের? আজ সৃষ্টি সুখের উল্লাসে এটি কোন কাব্যের বলেন? তাহলে আজ সৃষ্টি সুখের উল্লাসে এটা পড়ছেন, উত্তর কি হবে? দোলন চাপা। ফণী মনসা কাব্যের রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? উত্তর কি? কাজী নজরুল ইসলাম। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? এখন অ্যাকচুয়ালি অগ্নিবীণা নিষিদ্ধ হয় নাই। এখন কোশ্চেনটা যদি এরকম আসে যে কোন কবিতার জন্য অগ্নিবীণা নিষিদ্ধ হয়, তাহলে আপনাকে বাধ্য হয়ে যেই কবিতা নিষিদ্ধ হয়েছে ওই কবিতাকে আনসার করতে হবে। তাহলে বলেন তো, যেই কবিতা নিষিদ্ধ হয়েছে ওই কবিতাকে আপনি যদি আনসার করেন তাহলে কি হবে বলেন? তাহলে উত্তর কি হবে বলেন? উত্তর হচ্ছে কি? রক্তাম্বর ধারণীর মা। বুঝছেন? আচ্ছা, কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? ছায়ানট, চক্রবাক, রুদ্রমঙ্গল, বালুচর। তো বলেন কোনটা নয়, উত্তর কি করবেন? কোনটা নয়, উত্তর কি করবেন? কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে বালুচর। বালুচর জসীমউদ্দিনের, বাকি তিনটাই নজরুলের, আমরা পড়ছি। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি? দেখছেন? তাহলে বিদ্রোহী কি? দ্বিতীয় কবিতা। আর প্রলয় উল্লাস কি? প্রথম কবিতা। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? প্রলয় উল্লাস। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তাহলে কি? অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। এবং বিদ্রোহী কবিতাটা গুরুত্বপূর্ণ, কজ বিদ্রোহী কবিতাটা কিন্তু মানে উচ্চ মাধ্যমিকে কিন্তু পাঠ্য একটা কবিতা। উচ্চ মাধ্যমিকের বইতে যেগুলো পাঠ্য থাকে, যে গদ্য পদ্যগুলো, এগুলো পরীক্ষার জন্য তুলনামূলক অধিক গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা সাম্যবাদী পত্রিকাতে আপনারা যারা হচ্ছে পড়বেন, সাম্যবাদী আগে ওই সাম্যবাদী কবিতাটি যে আমাদের পাঠ্য বইতেও কিন্তু পাঠ্য ছিল, ওকে। তো পরবর্তীতে এটা কিন্তু এখন আবার পাঠ্য নাই। তো সাম্যবাদী কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় বলেন? এই প্রশ্নটা পরীক্ষাতে আসছে, উত্তর করেন। ওকে, বলেন। তাহলে সাম্যবাদী পত্রিকা, হ্যাঁ গুড, সাম্যবাদী কবিতাটি এটা হচ্ছে লাঙ্গল পত্রিকায় প্রকাশিত। এটা একটু মনে রাখেন, হ্যাঁ। বিদ্রোহী, সাম্যবাদী, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইবার আসলে আমরা একটু দেখি যে, আমরা যদি দেখি যে কিছু এখানে হচ্ছে এগুলো যেগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে কিছু কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থগুলোর কিছু বিখ্যাত কবিতা, বুঝছেন? এগুলো হচ্ছে কবিতা। তাহলে সঞ্চিতা কাব্যগ্রন্থের ভিতরে উল্লেখযোগ্য যে কবিতা, সেই কবিতার নাম হচ্ছে কুলি মজুর। সাম্যবাদী কাব্যগ্রন্থের ভিতরে সাম্যবাদী নামে একটা কবিতা আছে, নারী মানুষ। নারী মানুষ, এগুলো এই দুটো খুব গুরুত্বপূর্ণ, এগুলো সাম্যবাদী কবিতার অন্তর্গত। তো এই এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এরপর যে সিন্ধু হিল্লোল কাব্যগ্রন্থের ভিতরে সিন্ধু অভিমান, এই দারিদ্র, এটা মনে রাখতে হবে, এটা সিন্ধু হিল্লোল কাব্যগ্রন্থের অন্তর্গত। ঝিঞ্জির, সর্বহারা, সর্বহারার ভিতরে এই যে কান্দারি হুঁশিয়ার, এটা সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। ছায়ানট, বিদায় বেলায়, বিজয়িনী, চৈতি হাওয়া, সন্ধ্যার ভিতরে এই যে চল 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 গাহি তাহাদের গান, জীবন বন্ধনা। তারপর হচ্ছে ধোলন চাপা, আজ সৃষ্টি সুখের উল্লাস, এটা অলরেডি আমরা পড়লাম। অগ্নিবীণা কাব্যগ্রন্থের যে কবিতাগুলোর ভিতরে রয়েছে আগমনী, ধূমকেতু, আনোয়ার,
আনোয়ার পাশা, তারপর হচ্ছে রণভেরি, কামাল পাশা, ঠিক আছে, আনোয়ার, রণভেরি, কামাল পাশা, কোরবানি, খেয়াপাড়ের তরণী, এগুলো একটু পড়বেন। দারিদ্র কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দেখছেন পরীক্ষা কিন্তু প্রশ্ন আসছে। সাম্যবাদী, বিশেরবাসী, সিন্ধু হিল্লোল, নতুন, চাঁদ। তাহলে বলুন তো কি হবে এটার উত্তর? দারিদ্র কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্গত? তাহলে একটু আগে পড়ে আসছি, এই যে দেখেন দারিদ্র, আমি কিন্তু দাগাই দিছি, যেটা কি হবে? সিন্ধু হিল্লোল হবে। উত্তর হচ্ছে কি? সিন্ধু হিল্লোল। আচ্ছা, নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেন? অগ্নিবীণা, বিশেরবাসী, ব্যথার দান, ছায়ানট। তাহলে উত্তর হচ্ছে বিশেরবাসী। দেখেন এখানে কিন্তু অগ্নিবীণা আপনি আনসার করতে পারবেন না, পারবেন না। অগ্নিবীণা প্রথম কাব্যগ্রন্থ, তাহলে উত্তর হচ্ছে বিশেরবাসী। আচ্ছা, এবার দেখেন তার যে এখানে তার কবিতাগুলো সম্পর্কে দেওয়া আছে। মুক্তি নজরুলের প্রথম প্রকাশিত কবিতা। বিদ্রোহী কবিতা, এটা হচ্ছে বিজলি পত্রিকায় সম্পাদিত হয়, প্রকাশিত হয়। বতে বিদ্রোহী, বতে বিজলি, মনে রাখেন, হ্যাঁ। এটা মাত্রাবৃত্ত ছন্দ রচিত। রক্তাম্বধারণীর মা, এটা নিষিদ্ধ হয়। আনন্দময়ের আগমনে, এটি ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়, এবং এই আনন্দময়ের আগমনের জন্য নজরুলকে 1 বছর কারাভোগ করতে হয়েছে। এরপর হচ্ছে সাম্যবাদী কবিতা, হ্যাঁ, এটি সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। তো এগুলো যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো দেওয়া আছে। কোন কবিতায় নজরুলের কারাদণ্ড হয়? বিদ্রোহী, আনন্দময়ের আগমনে, কান্ডারি হুঁশিয়ারি, অগ্রপথিক। বলেন কি উত্তর করবেন? কি উত্তর করবেন বলেন? উত্তর কি হবে? আনন্দময়ের আগমনে। ওকে, তো মোটামুটি এখানে যেগুলো দেওয়া আছে এগুলো একটু পড়ে রাখেন। নজরুলকে যারা সম্মানিত করছে, কোন কোন বিশ্ববিদ্যালয় কোন কোন পদক দিছে এগুলো দেওয়া আছে। জগত্তারিণী পুরস্কার দিয়ে 1945 সালে, পদ্মভূষণ 1960 সালে, 1969 সালে হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলেট দেয়। আর এখানে হচ্ছে কোনটা কেন, মোট নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে 5টি, আর নিষিদ্ধ কবিতা হচ্ছে 3টি। বিশেরবাসী নিষিদ্ধ করা হয়, ভাঙার গান নিষিদ্ধ করা হয়, পলয় শিখা, এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। ওকে, আর যোগবাণী হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, চন্দ্রবিন্দু হচ্ছে গানের গ্রন্থ, আনন্দময়ের আগমনে, রক্তাম্বধারণীর মা, আমার কৈফিয়ত, এই 3টা হচ্ছে কবিতা। এই 3টা কবিতা নিষিদ্ধ করা হয়। তারপর হচ্ছে নজরুলের স্মৃতি বিজড়িত বাংলাদেশের স্থান: ত্রিশাল ময়মনসিংহ অঞ্চলের, কুমিল্লার দৌলতপুর, চুয়াডাঙ্গার করপাসডাঙ্গা। এবং নজরুল মৃত্যুবরণ করেন কোথায়, কত সালে, এইখানে সেটা দেওয়া আছে, 29 আগস্ট 1976। এবং তার কবর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে, আমরা সবাই জানি। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছেন? ক্লিয়ার নজরুল? এবার আসেন জীবনানন্দ দাশ। আমরা জীবনানন্দ দাশকে নিয়ে একটুখানি আলোচনা করি, তার থেকে পরীক্ষাতে প্রশ্ন তুলনামূলক অনেক কম আসে। তো নজরুলকে যা যা পড়াইছি আপনি পরীক্ষার জন্য, যতগুলো ইনফরমেশন আপনাকে পড়ানো হয়েছে, আপনি যদি আল্লাহর রহমতে আপনি যদি সবকিছু যদি মনে রাখতে পারেন, তাহলে মোটামুটি আশা করা যায় যে জীবনানন্দ দাশকে নিয়ে, নজরুলকে নিয়ে আপনার আর কোনো ধরনের ঝামেলা হবে না। ঠিক আছে, আমরা এখন আলোচনা করব জীবনানন্দ দাশকে নিয়ে। জীবনানন্দ দাশের আসলে পরীক্ষার জন্য আমাদের যতটুকু দরকার আমরা চেষ্টা করব ততটুকু পড়ার জন্য। তার আসলে সাহিত্যকর্ম কম, তো সেই সাহিত্যকর্মগুলো থেকে আমরা হচ্ছে আলোচনা করব জীবনানন্দ দাশকে নিয়ে আলোচনা করার জন্য। ওকে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে ওকে, তাহলে আমি কি শুরু করব? আচ্ছা, আসেন প্রথমেই আমরা দেখি তার কিছু ছদ্মনাম। তাকে জীবনানন্দ দাশকে কি কি বলা হয়? তাকে বলা হয় রূপসী বাংলার কবি। রূপসী বাংলার কবি, বুঝছেন? এটা তাকে বলা হয় তিমির হননের কবি। তিমির হননের কবি। তার অনেকগুলো ছদ্মনাম আছে, যে ছদ্মনামগুলোতে হচ্ছে তিনি লিখেছেন। হ্যাঁ, এগুলো একটু মনে রাখতে হবে। ওকে, এরপর তাকে বলা হয় ধূসরতার কবি। ধূসরতার কবি, ধূসরতার কবি, এগুলো তার উল্লেখযোগ্য এবং তার যে গুরুত্বপূর্ণ যেই নামগুলো রয়েছে সেগুলো। ওকে, আচ্ছা, তাহলে এটুক পর্যন্ত আশা করি আমরা বুঝছি। এই 3টা নাম অবশ্যই মনে রাখতে হবে যদি পরীক্ষায় ভালো করতে চান, যদি ভালো মার্ক উঠাইতে চান তাহলে অবশ্যই মনে রাখতে হবে, বুঝছেন? যদি ভালো নাম্বার উঠাইতে চান তাহলে অবশ্যই কি করতে হবে, এগুলো মনে রাখতে হবে, আর নাইলে পারবেন না মনে রাখতে। আচ্ছা, এবার আসেন আমরা একটু দেখি তার কিছু কাব্যগ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থগুলো আমরা একটু বোঝার জন্য চেষ্টা করি। কাব্যগ্রন্থ,
জীবনানন্দ দাশের অত সাহিত্যকর্ম নাই, অল্প কিছু সাহিত্যকর্ম আছে। অলমোস্ট আপনারা যদি এই সাহিত্যকর্মগুলো যদি পড়েন তাহলে মোটামুটি আশা করি আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, তো তার কাব্যগ্রন্থগুলোর ভিতরে তার প্রথম যে কাব্যগ্রন্থ সেটার নাম হচ্ছে ঝরা পলক। সেটার নাম কি? ঝরা পলক। ঝরা পলক, এটা তার উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থ। আবার বলছি, কাব্যগ্রন্থের মধ্যে কি থাকে? কবিতা থাকে। হ্যাঁ, তো 1927 সালে জীবনানন্দ দাশের প্রথম যে কবিতা সেটি প্রকাশিত হয়। এরপর 1936 সালে তার যে ধূসর পাণ্ডুলিপি, এই ধূসর পাণ্ডুলিপি তার প্রকাশিত হয়। ধূসর পাণ্ডুলিপি, ধূসর পাণ্ডুলিপি। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? যে প্রথম যে কাব্যগ্রন্থ সেটির নাম হচ্ছে কি? ঝরা পলক। 2 নাম্বার যেটা, দ্বিতীয়তে সেটা হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। এরপর আরেকটা বিখ্যাত তার কাব্যগ্রন্থের নাম বনলতা সেন। বনলতা সেন, কে কে নাম শুনছেন বলেন? বনলতা সেন, এই কাব্যগ্রন্থের নাম আমরা সবাই মোটামুটি শোনার কথা। মহাপৃথিবী, এটা হয়তো অনেকে শুনেন নাই। মহাপৃথিবী, মহাপৃথিবী। কিন্তু একটা আছে, এটার নাম সবাই শুনছেন, রূপসী বাংলা। রূপসী বাংলা, এটা হচ্ছে তার অন্যতম একটা কাব্যগ্রন্থ। হ্যাঁ, আরেকটা রয়েছে, সেটা হচ্ছে বেলা অবেলা কালবেলা। এইটা মোটামুটি 6টায়, বেলা অবেলা কালবেলা। বেলা অবেলা কালবেলা, এই হচ্ছে তার, শেষ হয়েছে। এগুলো হচ্ছে তার যে বিখ্যাত যেই কাব্যগ্রন্থ যেগুলো রয়েছে সেগুলো। তো মোটামুটি এতটুকু পর্যন্ত আশা করি। হ্যাঁ ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানাবেন কোথাও কোনো সমস্যা থাকলে। ঠিক আছে, এখন থেকে আপনাদের রুটিন অনুযায়ী ক্লাস হবে। আপনারা ক্লাসের বেশি ক্লাস চাইছেন, এই জন্য আপনাদেরকে টানা ক্লাস দিছি। এখন আপনারা যেহেতু আবার বলছেন যে আপনাদের ইয়ে হবে না, তাহলে সমস্যা নাই, আবার আপনাদের ক্লাস আবার আগের মতোই হবে, রুটিন অনুযায়ী হবে, রুটিন অনুযায়ী এক্সাম, সবকিছু রুটিন অনুযায়ী হবে। ওকে, আচ্ছা তাহলে ক্লিয়ার। আরেকটা জিনিস মনে রাখবেন, জীবনানন্দ দাশের যেই আদিনিবাস সেটা কিন্তু বাংলাদেশের যে মুন্সিগঞ্জের যে বিক্রমপুর সেখানে। ওকে, সাল পড়া লাগবে না, যে সালগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো একদম আপনি বিগত সালের কোশ্চেন সলভ করলেই দেখবেন, সেগুলো একটু ভালো করে পড়বেন। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, তার একটা বিখ্যাত উপন্যাস আছে, সেটা হচ্ছে মাল্যবান। এটা হচ্ছে তার উপন্যাস। ওকে, এই উপন্যাসটা একটুখানি মনে রাখতে হবে। এই উপন্যাস ছাড়া তার 3টে উপন্যাসের মতো আছে, বাট এই উপন্যাস থেকে আমাদের পরীক্ষাতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তাহলে আমরা যদি একটুখানি যদি দেখি আজকের ক্লাসে আমরা শুরু থেকে কি কি পড়লাম। আমরা পড়লাম একদম কাজী নজরুল ইসলামের ডিটেলস পড়লাম, তার একেবারে সেই নজরুলের প্রথম যে সাহিত্যকর্ম, নজরুলের একেবারে প্রথম তার জন্ম থেকে তার শৈশব, তার শিক্ষা জীবন, সৈনিক জীবন, তার বিবাহ, তার প্রথম প্রকাশিত সাহিত্য, এরপর কোশ্চেন সলভ করলাম আমরা অনেকগুলো, তার নাটক পড়লাম, উপন্যাস পড়লাম। মোটামুটি এইটুক পর্যন্ত যদি পড়তে পারেন যে কোনো চাকরি পরীক্ষার জন্য, আশা করি প্রশ্ন মোটামুটি ভাবে ক্র্যাক করা পসিবল। ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাস কেমন লাগলো একটুখানি জানিয়ে দেন। আমরা মোটামুটি তাহলে আমাদের আজকের ক্লাস শেষ করতে পারি, এবং জীবনানন্দ দাশের যে অল্প কিছু সাহিত্য আছে এগুলো একটু ভালো করে পড়বেন। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো শেষ করি। সবাই ভালো থাকেন, সুন্দর সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।